Hello guys, today I am going to discuss lesson number 7 of class 5 অর্থাৎ আজকের তোমাদের আলোচ্য বিষয় যেটা হলো সেটা হলো 7 নম্বর লেসন দ্য রেবেল পোয়েট। ঠিক আছে, এখন আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে কার সম্বন্ধে বলা হয়েছে। আর এই যে হেডলাইনটা দেয়া আছে, শিরোনামটা দেয়া আছে, টাইটেল দেওয়া আছে, টাইটেলটার অর্থ কী সেটাও একটা ফ্যাক্টর। ঠিক আছে, দেখো রেবেল কথার অর্থ কী? রেবেল কথা হলো বিদ্রোহী, ঠিক আছে, বা বিদ্রোহ করা। আর পোয়েট মানে কবি, অর্থাৎ বিদ্রোহী কবি। রেবেল কথার অর্থ হলো বিদ্রোহী, আর পোয়েট অর্থাৎ কবি, সরি বিদ্রোহী কবি। তাহলে বিদ্রোহী কবি কাকে বলা হয় সেটা তোমরা আশা করি জানো, যে কাকে বাংলায় বিদ্রোহী কবি বলা হয়। বিদ্রোহী কবি অর্থাৎ তিনি কি আর মারপিট করতে গিয়েছিলেন তা না, তিনি তার লেখনী শক্তির মাধ্যমে বিদ্রোহ দেখিয়েছিলেন। কার বিরুদ্ধে বিদ্রোহ সেটাও জানতে হবে, যে বিদ্রোহ অর্থাৎ কি। বিদ্রোহ কথার অর্থ হলো বিপরীতে যাওয়া, যেটাকে বলা হয়, অর্থাৎ যে স্রোতটা বয়ে আছে সেই স্রোতের বিপরীতে যাওয়া, বা কারো সমালোচনা করা, নির্ভীকভাবে কারো সমালোচনা করা, সেটাই হলো বিদ্রোহ। তো আমরা বিদ্রোহী কবি সবাই জানি যে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। আর উনি ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে তিনি তার লেখনী ধরেছিলেন, অর্থাৎ তিনি তার কবিতা, কাব্যগ্রন্থ ইত্যাদি তিনি তার লেখনীর মাধ্যমে ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে, ইংরেজ অপশাসনের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন। ওই জন্যই আমরা কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলে থাকি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এটা কাজী নজরুল ইসলাম সম্বন্ধে বলা হয়েছে। আর এই যে আমরা পড়তে যাব, এটা ইউনিট 1। তো এখানে আমরা দেখতে পাবো যে প্রীতম এবং তার বাবা, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। সেই কথোপকথনের মাধ্যমে আমরা একটা পর্যায়ে দেখতে পাবো যে প্রীতম কাজী নজরুল ইসলাম সম্বন্ধে অনেক কিছু জানার চেষ্টা করছে, এবং তার বাবা প্রীতমকে একটা চিরকুট দেখিয়ে, তার বাবা প্রীতমকে কাজী নজরুল ইসলাম সম্বন্ধে অনেক কিছু জানাচ্ছেন, এবং তার ফলে আমরা তার বাবার কাছ থেকে আমরা কাজী নজরুল ইসলাম সম্বন্ধে অনেক কিছু জানতে পারছি। ঠিক আছে, দেখো প্রথমে একটা কবিতা আছে। এই কবিতাটা আশা করি সকলেই তোমরা যখন কেজি 1 কেউ যদি ইংলিশ মিডিয়ামে পড়ে থাকো তাহলে এটাই সবাই জানো। উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। উই শ্যাল ওভারকাম সামডে, আমরা একদিন জয় করব। ও ডিপ ইন মাই হার্ট, আমার মনের গভীরে, আই ডু বিলিভ, আমি বিশ্বাস করি, উই শ্যাল ওভারকাম সামডে, আমরা একদিন জয় করব। যেটা আমরা বলে থাকি, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওকে, সেই কবিতাটাই দেয়া আছে। তাহলে এরপরে কবিতাটাই, এরপরে আমরা পদ্যাংশে আসবো, গদ্যাংশে আসবো। দেখো তাহলে, দেখো প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, অর্থাৎ প্রীতম হলো 5ম শ্রেণীর ছাত্র। হি রিটার্নস হোম ফ্রম স্কুল, সেই স্কুল থেকে বাড়ি ফিরে এসছে। অল এক্সাইটেড, খুবই উত্তেজিত। হি ফাইন্ড হিজ ফাদার রিডিং এ নিউজ পেপার, সে দেখলো যে তার বাবা একটা খবরের কাগজ পড়ছে। তোমরা কাজী নজরুল ইসলাম সম্বন্ধে জানো, কোথায় জন্ম হয়েছে সেটা তোমরা বলতে পারবে যে বর্ধমানের চুরুলিয়া গ্রামে, আসানসোলের কাছে, সেইখানে তার জন্ম হয়েছিল। তার মৃত্যু কিন্তু পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে তার মৃত্যু হয়নি। কবির মৃত্যু হয়েছিল বাংলাদেশে গিয়ে। যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন বাংলাদেশে কবিকে সেখানকার নাগরিকত্ব দেওয়া হয়, এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন, এবং সেখানেই তাকে সমাধিস্থ করা হয়েছে। ঠিক আছে, এইটুকু ইনফরমেশন তোমাদের জানা দরকার ছিল।
তাহলে আমরা কি দেখলাম যে প্রীতম স্কুল থেকে ফিরছে, সে দেখলো তার বাবা খবরের কাগজ পড়ছে এবং খুবই প্রীতম উত্তেজিত। প্রীতম বলছে, ফাদার, বাবা, গেস হোয়াট হ্যাপেন টুডে, অনুমান করা আজকে কি হয়েছে। গেস কথার অর্থ হলো অনুমান করা। কি হয়েছে তুমি বলতে পারবে? হোয়াট ডিয়ার, কি হয়েছে বাবা? আওয়ার টিচার হ্যাজ আস্কড, আমাদের শিক্ষক মহাশয় আমাদেরকে বলেছেন, জিজ্ঞেস করেছেন, টু সিং এ প্যাট্রিয়টিক সং, একটা দেশাত্মবোধক গান অন দ্য রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবসে। ঠিক আছে, অর্থাৎ আমাদের শিক্ষক মহাশয় প্রজাতন্ত্র দিবসে আমাদেরকে একটা দেশাত্মবোধক গান, দেশভক্তিমূলক গান গাইতে বলেছেন। প্যাট্রিয়টিক কথার অর্থ হলো দেশাত্মবোধক। ওকে, আর রিপাবলিক ডে, সরি, প্রজাতন্ত্র দিবস। ওকে, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং? সং অর্থাৎ তুমি কোন গানটা গাইতে যাচ্ছ? ম্যাম সাজেস্টেড, মানে ম্যাডাম পরামর্শ দিয়েছেন, দ্যাট উই শুড সিং, যে আমাদেরকে গাওয়া উচিত, কারার ওই লৌহ কপাট। কারার ওই লৌহ কপাট, এই গানটা কাজী নজরুল ইসলামকে যখন ব্রিটিশরা জেলে ভরে দিয়েছিল, অর্থাৎ তাকে যখন বন্দি করা হয়েছিল তখন তিনি লিখেছিলেন, অর্থাৎ জেলে থেকে জেলের গান তিনি লিখেছিলেন। ঠিক আছে, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করবে লোপাট, তোমরা আশা করি জানো গানটা। সাজেস্টেড কথা অর্থ হলো কি, পরামর্শ দেয়। দেওয়া অর্থাৎ এখানে দিয়েছিল, পরামর্শ দিয়েছেন, অর্থাৎ তাদের ম্যাডাম পরামর্শ দিয়েছেন যে তোমাদেরকে কারার ওই লৌহ কপাট গানটা গাওয়া উচিত। বাবা তখন বলছেন, ডু ইউ নো, তুমি কি জানো, হু হ্যাজ রিটেন দ্য সং? প্রীতম, অর্থাৎ প্রীতম তুমি কি জানো যে এই গানটাকে লিখেছে? নো ফাদার, না তো বাবা, আমি তো জানি না কে লিখেছে। হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, তিনি আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম। দ্য অথার অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী, তিনি ফেমাস পোয়েম অর্থাৎ মহান কবিতা বিদ্রোহী এর লেখক। উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, আপনি কি তার সম্বন্ধে আরও আমাকে বলতে পারবেন? অর্থাৎ এখান থেকে আমরা কি করতে পারবো না, কাজী নজরুল ইসলাম সম্বন্ধে প্রীতমের বাবার কাছ থেকে জানতে পারবো। হি ওয়াজ বর্ন এট এ টাইম, সে এমন সময় জন্মগ্রহণ করেছিল, ওয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, যখন ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনের অধীনে, ইংরেজ শাসনের অধীনে। অর্থাৎ তিনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন তখন ভারত ছিল পরাধীন, অর্থাৎ ভারত তখন স্বাধীন হয়নি। ভারত সেই সময় আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদের দ্বারা তখন চালিত হতো না, তখন আমাদের দেশটা ছিল পরাধীন, ব্রিটিশরাই চালনা করতো। অর্থাৎ আমাদের দেশে তখন মুখ্যমন্ত্রী ছিল ব্রিটিশ, বা প্রধানমন্ত্রীও ছিল সেই সময় হয়তো ব্রিটিশ, তখন সেই সময় চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর এ সমস্ত ছিল। ঠিক আছে, অর্থাৎ দেশটা পরিচালনা হতো সম্পূর্ণ ইংরেজদের হাতে। থ্রো হিজ রাইটিং, তার লেখনীর মধ্য দিয়ে, হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ, সে ভারতীয় যুবশ্রেণীকে অনুপ্রাণিত করেছিল, টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, যে নির্ভয়ে সাহসের সঙ্গে স্বাধীনতার জন্য যেন লড়াই করতে পারে। ঠিক আছে, দেখো আমি প্রথমে ওয়ার্ডস মিনিংগুলো লিখিয়ে দিচ্ছি, তারপর বলছি। ইন্সপায়ার্ড কথার অর্থ কি?
অনুপ্রাণিত করা, বোল্ডলি নির্ভয়ে বা সাহসের সঙ্গে, নির্ভয়ে বা সাহসের সঙ্গে, আর ফ্রিডম মানে হলো স্বাধীনতা, দেখো কি বলেছে যে তিনি তার লেখনী শক্তির মাধ্যমে ভারতীয় যুব শ্রেণীকে উদ্বুদ্ধ করেছিলেন যে তারা নির্ভয়ে যাতে ভারতকে মুক্তি করার জন্য বা ভারতকে স্বাধীনতা এনে যাওয়ার জন্য তিনি তার লেখনী শক্তির মাধ্যমে যুব শ্রেণীকে উদ্বুদ্ধ করেছিলেন। অর্থাৎ এখন আমরা যেটা উদ্বুদ্ধ করি সেটা হচ্ছে কি, এখন যুব শ্রেণীকে খুব সহজেই মোল্ড করা যায়, অর্থাৎ বিভিন্ন দিকে ঘোরানো যায়, তাদের দিকে বোকা বানানো যায়, কারণ তারা বুঝে কম। ওকে, এখন বিভিন্ন ফেক নিউজ তোমার মোবাইল, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক, বিভিন্ন জায়গায় ফেক নিউজ ছড়িয়ে কি করা হয়, তাতিয়ে তোলা হয়, যুব শ্রেণীকে তাতিয়ে তোলা হয় এবং তারা মারামারিতে লিপ্ত হয়, দাঙ্গায় লিপ্ত হয়। ঠিক আছে, কিন্তু সেই সময় তো আর হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ছিল না, বা সেই সময় মোবাইলেও খুব একটা ছিল না, স্মার্টফোন ছিল না। তাহলে সেই সময় কি করা হতো, লেখনীর মাধ্যমে যুব শ্রেণীকে উদ্বুদ্ধ করা হতো, অনুপ্রাণিত করা হতো। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন কবিতা লেখে, গান লিখে, গদ্য লিখে যুব শ্রেণীকে অনুপ্রাণিত করা হতো, আর সেই কাজটা করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। এখন প্রীতম জিজ্ঞেস করছে তার বাবাকে, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার, তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন বাবা। ঠিক আছে, দেখো তারপরে হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন অন 24 মে, 24শে মে 1899, 1899 সালে, ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া গ্রামে। দিস ওয়াজ নিয়ার আসানসোল, এটা আসানসোলের কাছাকাছি, ইন দ্য বারওয়ান ডিস্ট্রিক্ট, বর্ধমান জেলার, অফ আনডিভাইডেড বেঙ্গল, অবিভক্ত বাংলা। অর্থাৎ সেই সময় পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, যেটাকে আমরা বাংলাদেশ বলে থাকি, সেই বাংলাদেশটা এবং পশ্চিমবঙ্গ এটা একসাথে ছিল। ঠিক আছে, তারপরে যখন পূর্ববঙ্গটা অর্থাৎ বাংলাদেশটা পাকিস্তানের সঙ্গে মার্জ হয়ে যায়, আর তারপরে আবার পাকিস্তানের কাছ থেকে তারা আলাদা হয়ে যায়, কিন্তু তখন পাকিস্তানও হয়নি, আর তখন একটাই দেশ ছিল, সেটাও ছিল ভারত। না বাংলাদেশ ছিল, না পাকিস্তান ছিল, কোনো দুটো দেশই ছিল না। তাই বলা হচ্ছে অবিভক্ত বাংলায়, তখন সেটাকে বাংলা হিসেবেই ডাকা হতো। অবিভক্ত বাংলার একটা অংশ সেটা হচ্ছে চুরুলিয়া, বর্ধমান ডিস্ট্রিক্ট, আসানসোলের কাছে, সেখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। আনডিভাইডেড কথার অর্থ কী তাহলে? অবিভক্ত। অবিভক্ত। ঠিক আছে, এগুলো একটু ওয়ার্ক আউট করছি। দেখো তারপর, দিস ওয়াজ নিয়ার আসানসোল, ইন দ্য বারওয়ান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। অ্যাজ এ চাইল্ড, একজন শিশু হিসেবে, হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু, সে খুবই আকর্ষিত ছিল, টু ফোক থিয়েটার, লোকনাট্যের প্রতি, অ্যান্ড লেটার রোড মেনি ফোক প্লেস, এবং অনেক লোকনাট্য তিনি লিখেছেন। ফোক থিয়েটার কথার অর্থ কী? লোকনাট্য। লোকনাট্য কোনগুলো? লোকনাট্য হচ্ছে যেগুলো সে আমরা দেখতে পাই যে কী বলে, বিভিন্ন রকমের পালা হয় গ্রামে গ্রামে, যে সমস্ত পালাগুলো হতো তখন নাটকের মাধ্যমে, সেগুলোই লোকনাট্য।
আর সেখানে বেশিরভাগ ধার্মিক জিনিস নিয়েই আলোচনা করা হতো, মনসামঙ্গল, দুর্গা মঙ্গল, এগুলো যেগুলো নিয়ে আলোচনা করা হতো সেইগুলোই হলো লোকনাট্য। ঠিক আছে। অ্যাজ এ অ্যান্ড রেটার রোড ম্যানি ফোক প্লেস, এবং অনেক নাট্যকথাও তিনি লিখেছেন, লাইক দাতাকর্ম, যেমন দাতাকর্ম এটাও সেই মহাভারত থেকে আসছে, অ্যান্ড কবি কালিদাস এবং কবি কালিদাস। দ্যাট ইজ ইন্টারেস্টিং, এটা খুবই আকর্ষণীয় তো, বেশ খুবই মজাদার। তো ইন্টারেস্টিং কথার অর্থ হলো মজাদার। এটা খুবই মজার বিষয়। তো এই 1910 সালে নজরুলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল দ্য রেভলিউশনারি, বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটক, অর্থাৎ বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে তিনি 1910 খ্রিস্টাব্দে মিলিত হয়েছিলেন। হু ওয়াজ হিজ টিচার, যিনি ছিলেন তার শিক্ষক, অর্থাৎ নজরুল ইসলামের শিক্ষক ছিলেন নিবারণ চন্দ্র ঘটক। দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট, অর্থাৎ নজরুল পরবর্তী সময়ে যেই স্কুলে যোগদান করেছিল সেই স্কুলের হেডমাস্টার ছিল কবি কুমুদ রঞ্জন মল্লিক। ঠিক আছে, কবি কুমুদ রঞ্জন মল্লিকের নামও আমরা হয়তো শুনে আছি। ঠিক আছে। রেভলিউশনারি কথার অর্থ কি? বিপ্লবী। রেভলিউশন কথার অর্থ হলো বিপ্লব, আর রেভলিউশনারি অর্থাৎ বিপ্লবী, যারা বিপ্লব করে থাকে। সরি, ওকে। তাহলে তোমাদের ইউনিট 1 পর্যন্তই আমরা আলোচনা করলাম। তোমরা ইউনিট 1-এ দেখতে পেলে যে প্রীতমের বাবা প্রীতমের বাবার মাধ্যমে আমরা কাজী নজরুল ইসলাম সম্বন্ধে আমরা জানতে পারছি, এবং আমরা এটুকুই জানলাম এখন কাজী নজরুল ইসলাম সম্বন্ধে যে তিনি 24 মে 1899 সালে আসানসোলের কাছে চুরুলিয়া গ্রামে, যেটা বর্ধমান ডিস্ট্রিক্টে এখনও অবস্থিত, এখন পশ্চিম বর্ধমান, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। এবং ছোটো থেকেই তিনি ফোক থিয়েটার অর্থাৎ লোকনাট্যের প্রতি খুবই আকর্ষিত ছিল, এবং এর ফলে অনেকগুলো লোকনাট্য তিনি লিখেও ছিলেন, যেমন দাতাকর্ম, কবি কালিদাস তিনি লিখেছিলেন। আর তিনি দেখলাম যে 1910 খ্রিস্টাব্দে তিনি বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে মিলিত হয়েছিলেন, এবং কুমুদ রঞ্জন মল্লিক ছিলেন তার হেড শিক্ষক, যেখানে তিনি বা প্রধান শিক্ষক, যে স্কুলে তিনি পরে যোগদান করেছিলেন। ঠিক আছে। এর পরবর্তী ইউনিটে আমরা আরও বিস্তারিত জীবনী সম্বন্ধে জানবো। এটা একটা বায়োগ্রাফির মতো। ঠিক আছে। তাহলে এরপর এই ভিডিওটা আশা করি তোমাদের দ্য রেবেল পোয়েট ইউনিট 1 পড়তে সাহায্য করবে। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে অ্যান্ড ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেলাম, যেটা আমাদের বলা উচিত ভিডিওর মাধ্যমে, যে করোনার প্রকোপ আবার বেড়ে গেছে। তো তোমরা যেহেতু তোমাদের স্কুল তো এখন খুলেও নেই, এই 1.5 বছর বন্ধ, তোমরা বাড়িতেই থাকবে, আর বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে, কোনো জায়গায় জমায়েত করো না, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। ওকে, দ্যাটস অল। আর এরপরেও যদি তোমাদের মধ্যে শারীরিক কোনো সমস্যা দেখা দেয়, জ্বর, জ্বালা, সর্দি ইত্যাদি হয়, তাহলে তোমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবে। বাড়িতে বসে নিজের মতো করে ডাক্তারি করতে যেও না, বা কেউ ডাক্তারি করে দিল হাতুড়ে ডাক্তার, সেই হাতুড়ে ডাক্তারের প্রেসক্রিপশানে তোমরা কতগুলো ওষুধ খেয়ে ফেললে, সেটা না করে বেটার হবে তোমরা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া। ওকে, তাহলে এটা বলেই শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।